This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। যে ছবিতে আমরা নজর রেখেছি সকাল থেকে টিভি9 বাংলার সবথেকে বড় কভারেজ পাখির চোখ 26 ব্রিগেডের রংটা আজ লাল। দিকে দিকের মানুষজন সবাই একত্রিত হচ্ছেন। বুদ্ধদেব ভট্টাচার্য আজ আর নেই, তবে তার স্মৃতিকে সামনে রেখেই যুবকের স্বপ্নবঙ্গ লেখা তার কাট আউট নিয়েই ব্রিগেডমুখী লাল মিছিল, এরকম নানা রকমের মিছিলের ছবি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে আপনাদেরকে ব্রিগেডের ছবিটা দেখাচ্ছি। দেখুন, কাতারে কাতারে মানুষের ভিড় ব্রিগেডে। শিকার হতো সেদিন, তারা ভাবতো আমাদের কি কেউ বাঁচাবার নেই। বাঁচাবার জন্য ছুটে এসেছিল এই লাল ঝান্ডা। লাল ঝান্ডাই ঐক্যবদ্ধ করেছিল সমস্ত মানুষকে। জমির আন্দোলন হয়েছিল, 80 সালে মজুরির আন্দোলন হয়েছিল। বন্ধুগণ, আজকে কি দেখছেন? যাদের পাট্টা দিলাম বামফ্রন্টের আমলে, যারা বর্গা রেকর্ড করলেন, আজকের পাট্টা রাখতে পারছেন? বর্গা রেকর্ড রাখতে পারছেন? আজকে জমি কারা হচ্ছে? সেই জমি চলে যাচ্ছে কাদের কাছে? যে যোদ্ধাদের কাছ থেকে জমি কেড়েছিলাম, আজকে সেই যোদ্ধাদের কাছে জমি পৌঁছে দেওয়া হচ্ছে। কোথায় নেই? বর্ধমান জেলা, নদিয়া, মুর্শিদাবাদ, সমস্ত জায়গাতেই লড়াই তো চলছে। পশ্চিম মেদিনীপুর একটা ব্লক ডেবরা, হাজার হাজার মানুষ বিআরওর অফিসে ঘেরাও করে যে পাট্টা বাতিল করেছিল, সেই পাট্টা গরিবরা আবার নতুন করে পেয়েছেন। তাদের দলিল পর্চা সব কিছু লড়াই করলে পাওয়া যায়। আজকে জমির আন্দোলনে আমাদের কমরেডরা একটা ভূমিকা নিচ্ছেন, জমি দখল করতে দিচ্ছেন না। পশ্চিমবাংলায় আবার সেই রকম জাগরণ আমাদের ঘটাতে হবে। আমরা বলি একদিকে তো আমাদের অধিকারগুলো কাটছে, আর চুরি চুরি কেমন হচ্ছে তা নতুন করে আপনাদের কাছে বলবো না। কি হবে আপনারা তো সব ভালো করে বোঝেন। একটা জানেন, আমাদের দেশের আদিবাসী যাদের, তারা পাচ্ছেন না শিডিউল ট্রাইব তাদের সার্টিফিকেট। যারা আদিবাসী তাদের সব জানেন টাকার বিনিময়ে কিভাবে আদিবাসীদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। আদিবাসী যাদের একটা হোস্টেল ছিল, পড়ার ব্যবস্থা ছিল, সব আস্তে আস্তে উঠে যাচ্ছে। গ্রামের গরিব ঘরের মানুষ কি ভাববেন? আপনার ছেলে স্কুলে পড়তে পারবে? একই তো উঠে গেছিল পড়াশোনা। তারপর আবার গোদের ওপরে বিষ ফোড়ার মতো আবার 26,000-এর চাকরি চলে গেল। যারা যোগ্য শিক্ষক হাউ করে কাঁদছে। কার্যত মমতা ব্যানার্জি অযোগ্য শিক্ষকদের বাঁচাবার জন্যে যোগ্য শিক্ষকদের বলি দিলেন। আমাদের প্রশ্ন, হে কৃষক পরিবারের সন্তান, তোমার সন্তান আগামী দিনে কোথায় পড়বে তুমি ভেবে নাও। আবার আসছে সেই নিরক্ষরতা, আবার আসছে সমস্ত ক্ষেত্রে একটা অন্ধকার চেহারা। প্রত্যেকটা গ্রামে গ্রামে মদের দোকান, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক। আপনার পড়াশোনা হবে না, আপনার ছেলে মদ খেয়ে মাতাল হয়ে ঘুরে বেড়াবে। আপনি চান সেই জায়গায় মমতা ব্যানার্জি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই পশ্চিমবঙ্গ আজকে আমরা বাঁচতে পারবো না। যারা একটু ভাবনা চিন্তা করেন তাদের উদ্দেশ্যে আমি বিশেষ করে বলি, আপনি জানেন এই পশ্চিমবঙ্গে ক্রমশ উৎপাদনশীলতা ব্যাপকভাবে কমে যাচ্ছে। ধান উৎপাদনে বামফ্রন্ট যে বছর চলে যায় 11 সাল, সে বছরও ধান উৎপাদনে ছিলাম প্রথম। এখন কি হয়েছে জানেন? উৎপাদনশীলতা কমতে কমতে আজকে মমতা ব্যানার্জির শাসনকালে ধান উৎপাদনে এখন প্রথম তেলেঙ্গানা, তারপর পাঞ্জাব, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ গাঁওগাই খারিফ শাসনে 4 নম্বর স্থানে চলে গেছে পশ্চিমবঙ্গ। কি হবে? আমরা তো ভাত খাই, ভাত খেতে পছন্দ করি। আজকে তো চালের দাম চচ্চর করে বাড়ছে, জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, গ্যাসের দাম বাড়লো, ডিজেল পেট্রোলের দাম বাড়লো, চালের দাম বাড়ছে। খেতে পাবো আমরা আগামী দিনে? বন্ধুগণ, একদিন তেলেঙ্গানা পাঞ্জাব থেকে চাল না এলে খেতে পাবো না। সেই জায়গায় যাচ্ছেন।
উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। বামফ্রন্ট একটা কাঠামো তৈরি করেছিল, বিজ্ঞান প্রযুক্তি দিয়ে উন্নত বীজ কীভাবে তৈরি করা যায়, সার কত সস্তায় দেওয়া যায়, সমস্ত পরিকল্পনা করে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি করেছিল পশ্চিমবঙ্গে। সমবায় থেকে ঋণ দেওয়া হতো। কমরেড জ্যোতি বসু আজকে মমতা ব্যানার্জির মতো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দিতেন না জ্যোতিবাবু। একটাই বিজ্ঞাপন দিতেন, ঠিক আলু চাষের আগে একটা বিজ্ঞাপন দিয়ে বলতেন, হে কৃষক বন্ধুরা, আপনারা সবাই আপনাদের ঋণ শোধ করে দিন, আবার নতুন করে ঋণ নিন। 98% সমবায় ঋণ শোধ করে কৃষক আবার ঋণ নিত। সেই সমবায় আজকে শেষ। উৎপাদনশীলতা কি করে বাড়াবেন? আজকে জমি টানলে তো বাড়বে না। আজকে যৌথ পরিবার ভাঙছে, ভিটের দরকার হচ্ছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজে আজকে জমি ব্যবহার হচ্ছে। তাহলে কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি না হলে কি বাংলা বাঁচবে? উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। জমি কমছে অথচ সরকারের কোনো পরিকল্পনা নেই। বন্ধুগণ, বারে বারে ভাবুন, এই অবস্থা চলতে শুরু করলে একদিন খেতে পাবো না। একদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে দুর্ভিক্ষের আমলে যে চিত্র দেখেছিলাম, মা একটু ভাত দাও, মা একটু ফ্যান দাও, মা দুদিন খেতে পাইনি, মা একটু ফ্যান দাও, মা, এই আওয়াজ অচিরেই শুনতে হবে এখন থেকে যদি আমরা সচেতন সতর্ক আমরা না হই। তারপর কেন্দ্র সরকার, উনি তো সব ব্যবস্থাটা ধ্বংস করার জন্য এগিয়ে আসছেন। নয়া কৃষি নীতির নাম করে বিপণন নীতি যে আইন করতে চলেছেন, শুনে রেখে দিন, আমাদের দেশে 3টি কৃষি আইন প্রত্যাহার হবার পর আজকে মোদিজি একটা বিপজ্জনক সংস্করণ তৈরি করছেন এই নয়া কৃষি আইন। কি হবে? 140 কোটি জনসংখ্যার এই দেশের মানুষ তারা রেশন পাবে না। বিশাল অংশের মানুষ রেশন বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে 3 ভাগের 2 ভাগ কৃষক চাষ করা ছেড়ে দেবে। জেনে রেখে দিন, আপনি আপনার জমিতে ক্ষেত মজুরি করবেন, কর্পোরেট চাষ করবে। যে বিপজ্জনক আইন নিয়ে আসছেন মোদিজি। আজকে তো প্রত্যেক পার্লামেন্টে আইন হবার পর যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আইন অনুসারে বিধানসভায় পাশ করাতে হয়। মমতা ব্যানার্জিকে সেদিন এক পরীক্ষা দিতে হবে, তিনি মোদিজির এই আইন প্রত্যাখ্যান করলেন কি না। তাই বন্ধুগণ, মারাত্মক সংকটের মুখে আমরা যাচ্ছি। দেখছেন, এত সংকটের মধ্যে লক্ষ্য করেছেন, আগামীকাল আসছেন মার্কিন উপরাষ্ট্রপতি ভ্যাম, তিনি আসছেন ভারতবর্ষে। অনেকে মনে মনে ভাবছেন, ভ্যাম আসছে তো আমার কি? আপনি জানেন আমেরিকার কৃষি পণ্য অবাধে ভারতবর্ষে ঢুকবে, অবাধে ঢুকবে। আপনি তো একই ফসলের দাম পাচ্ছেন না। ধানের দাম আপনাকে নির্ভর করতে হয় ফরেদের কাছে, পান না, সব ফসলের দাম নেই। এরপর যদি আমেরিকার কৃষি পণ্য অবাধে ভারতবর্ষে ঢোকে, আপনার ফসলের কি হবে? আর এখান থেকে যেসব ফসলগুলো আমেরিকায় যাবে তার জন্য চড়া শুল্ক দিতে হবে। কি হবে বন্ধুগণ? কাল ভ্যাম আসছেন, কঠোর রোদে সবাই আজকে মিছিল এসেছেন, মিটিং এসেছেন, কিন্তু জেনে রেখে দিন, সারা ভারত কৃষক সভা আহ্বান জানিয়েছে, আগামীকাল সব জায়গাতে ভ্যাম গো ব্যাক, আমেরিকার উপরাষ্ট্রপতি গো ব্যাক, এই স্লোগান প্রত্যেকটি মানুষের কাছে দিয়ে তার বিপদটা বোঝাতে হবে কোথায় যে যাচ্ছে আগামী দিনে। স্বাভাবিকভাবে আমি আর বেশি কথার মধ্যে যাব না, একটা বিষয় বলি। কমরেড রণাদিদা বলেছেন, ঠিক 1 মাস পর, ঠিক 1 মাস পর আজকের দিনে 20 তারিখে হবে শ্রম কোডের বিরুদ্ধে আমরা যে কথাগুলো বলি, এটাকে প্রত্যাহারের দাবিতে গোটা ভারতবর্ষ ব্যাপী সাধারণ ধর্মঘট। সেখানে আছে কৃষকদের দাবি, ন্যূনতম ফসলের সহায়ক আইন, ব্যাংক ঋণ, মহাজনের ঋণ মুকুব করা, এই সমস্ত দাবি আছে। বন্ধুগণ, রাস্তায় নামতে হবে। আজকে যেভাবে প্রচণ্ড রোদকে উপেক্ষা করে আপনারা এসেছেন, আজকে 2 মাস ধরে গ্রামে গ্রামে অসংখ্য পদযাত্রা করেছেন, তাদের বলি এখান থেকে ফিরে যে বিশ্রাম নয়,
ধর্মঘট সফল করতে হবে। গোটা পশ্চিমবঙ্গের মানুষকে প্রত্যেককে বুঝিয়ে দিতে হবে আমরা পারি। সেই জন্য এখান থেকে সবাই একটা প্রস্তুতি নিয়ে এখান থেকে ফিরে যাবেন। শেষ কথা বলি কমরেড, অনেক কিছু সংগ্রাম আন্দোলনের পর অনেক সময় আমাদের মধ্যে নানা রকম প্রভাব পড়ে। 1971 সালে এই মে মাসের দিনে 1 মে আজও মনে পড়ে, আমরা তখন ছোট ছেলে, দূরে দাঁড়িয়ে বক্তৃতা শুনেছিলাম। কমরেড বিটি রণধীবে, জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত, হরেকৃষ্ণ কোনার। হরেকৃষ্ণ কোনারের শেষ দুটো লাইন আজও ভুলতে পারি না। তিনি বলেছিলেন, কমরেড সংগ্রাম আন্দোলনের মধ্যে থাকুন, শত্রুপক্ষকে বিরোধী পক্ষকে পরাস্ত করতে হবে, লড়াইয়ের ময়দানে থাকুন। লড়াই শেষ হবার পর সেই সময় আক্ষেপ করে লাভ নেই। যদি এই কথা বলি, সেদিন আমি প্রস্তুত ছিলাম না। কমরেড হরেকৃষ্ণকার বলেছিলেন, সেদিন আমি প্রস্তুত ছিলাম না। এই শব্দ যাতে কাউকে উচ্চারণ করতে না হয়, সেই প্রস্তুতি এখন থেকে ঘরে ঘরে গড়ে তুলুন। প্রস্তুত হতে হবে, লড়াই চাই। গোটা পশ্চিমবঙ্গকে বুঝিয়ে দিতে হবে শ্রমিক কৃষক আন্দোলনের আজকে ঐতিহাসিক ব্রিগেড, এই ব্রিগেডে দাঁড়িয়ে এখান থেকে সবাই এই আত্মবিশ্বাস নিয়ে ফিরে যাবেন। লড়াইয়ের ময়দানে নেমে সাম্প্রদায়িক শত্রু থেকে শুরু করে সব শত্রুকে আমরা পরাজিত করব, সেই আত্মবিশ্বাস নিয়ে আপনারা ফিরে যাবেন। এই আহ্বান জানিয়ে আপনাদের প্রত্যেককে, কষ্ট করে যারা এসেছেন বক্তব্য শুনছেন, তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। বন্ধুগণ, ইতিমধ্যে আপনাদের কাছে ঘোষণা করা হয়েছিল মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সংঘর্ষে দাঙ্গা ঠেকাতে গিয়ে যারা শহীদ হয়েছেন এবং পরিযায়ী শ্রমিক যিনি নিহত হয়েছেন, এই সমস্ত পরিবারের সাহায্যের জন্য আমাদের কমরেডরা আপনাদের কাছে যাচ্ছেন। মুক্ত হস্তে দান করুন, যা পারবেন দান করুন। বাঁচাতে হবে এই পরিবারগুলোকে, এ দায় দায়িত্ব আমাদের সবার। এখন আপনারা জানেন এই ব্রিগেডের সমাবেশ হলো অভিমুখ পাল্টানোর সমাবেশ। যে অভিমুখে চলছে বাংলা, দাঙ্গাবাজ আর তোলাবাজদের অভিমুখে, লড়াইয়ের অভিমুখকে প্রতিষ্ঠিত করবার জন্য এই ব্রিগেড। এই সমাবেশে এখন ঘরে ঘরে লড়াই প্রস্তুত করো, এই আহ্বান এই ব্রিগেড থেকে দেওয়া হচ্ছে। এখন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্যের সম্পাদক কমরেড নিরাপদ সর্দার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। কমরেড সভাপতি মণ্ডলী, কমরেড বন্ধুগণ, আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে একেবারে নিচ থেকে লড়াই সংগ্রাম করতে করতে যারা আজকের ব্রিগেড পর্যন্ত পৌঁছেছেন, তাদের সকলকেই বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আসলে আমার তো মনে হচ্ছে আমাদের এই ব্রিগেড সভা দেখার পর মমতা ব্যানার্জি ঘুমোতে পারবেন কি না। খেটে খাওয়া মানুষের ব্রিগেড, নেংটি পড়া মানুষের ব্রিগেড, কৃষকের ব্রিগেড, শ্রমজীবী অংশের মানুষের ব্রিগেড, যে অংশটাকে সবচেয়ে বেশি ভয় করে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি। আমাদের ব্রিগেড আজকের এখানে সারা দেশের শ্রমজীবী মানুষকে বেঁচে থাকার একটা বার্তা দেবে এই ব্রিগেড। নরেন্দ্র মোদী ক্ষমতায় বসে আছেন, যেদিন থেকে ক্ষমতায় এলেন সেদিন থেকে আমরা কি দেখছি আমাদের দেশে? সবচাইতে বেশি বেকারের জন্ম হলো এই সময়কালের মধ্যে, সবচাইতে বেশি কৃষক আত্মহত্যা করেছে এই সময়, আর সবচাইতে বেশি
পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে, অর্থাৎ যারা কলে কারখানায় কাজ করত তারা কাজ হারিয়েছে। মা বোনেদের ইজ্জত অনিশ্চিতের জায়গায় গেছে। আমার আপনার ঘরের ছেলেমেয়েরা কত কষ্ট করে লেখাপড়া শিখে আজকে তারা পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লিখতে ভিন রাজ্যে চলে যাচ্ছে। এই রাজত্বে হয়েছে। পার্লামেন্টে এদের জন্য আলোচনা হয় না, বিধানসভায় এদের জন্য আলোচনা হয় না। পার্লামেন্ট আর বিধানসভায় আলোচনা হয় ওদের এমপি মন্ত্রীদের কিভাবে মাইনে বাড়ানো যায়। আর যাদের জন্য যে দেশটা, যাদের জন্য সমাজ, যারা এই সমাজটাকে আগলে রেখেছে, তাদের জন্য কোনো আলোচনা নেই। কি ছিল আমাদের রাজ্য? আমরা যখন প্রথমে ক্ষমতায় এলাম 1977-78 সালে, জরাজীর্ণ রাজ্য ছিল, হাড় কোটা ছিল, গোনা যেত কটা স্কুল, কটা পাঠশালা, কটা বিল্ডিং। আজকের কটা স্কুল আছে গুনতে পারবেন? কেন এত স্কুল? আসলে আমরা প্রথমেই বুঝেছিলাম আমাদের গাঁয়ের মানুষ, দেশের মানুষ, রাজ্যের মানুষ, তারা সবাই বুঝেছিল আমাদের যে সময়টা ক্ষমতায় এসেছি নিজের পেটের ভাত নিজেকেই করে নিতে হবে। আমার সম্পত্তি আছে, জমি আছে, আমার শ্রম আছে, গতর আছে, তা দিয়ে আমাকে খাদ্যে নিজেকে স্বনির্ভর হতে হবে। তাই সেদিনকার বামফ্রন্টের নেতারা বললেন ওই জমি দিতে হবে গরিবদের, গরিব চাষিদের। জোরদার জমিদারদের আল ভেঙে দাও, জমি দাও গরিবদের। গরিবরা জমি পাওয়ার পর সেই খরা জমিতে, সেই নোনা জমিতে নিজের গতর দিয়ে মোরা জমিতে সোনার ফসল ফলিয়ে আমাদের পিছিয়ে পড়া রাজ্য 1 নম্বর জায়গা দখল করলো সারা ভারতবর্ষ জুড়ে। এর জন্য হকদার হচ্ছেন আজকের আপনারা যারা বসে আছেন, সেই গতর সর্বস্ব মানুষ, দিন আনে দিন খান, তাদের জন্যে আজকের রাজ্য এত সম্মান পেয়েছে। সেই লোকগুলো আজকের কাজ পায় না, সেই লোকগুলোর কাজের কোনো গ্যারান্টি নেই, সেই লোকগুলো কাজের কোনো নিশ্চয়তা নেই। দেশ স্বাধীন হয়ে 78 বছর অতিক্রম করলাম, কিন্তু এই গরিব গুরব লোক যারা আজকে দেশটাকে আগলে রাখে, সমাজটাকে আগলে রাখে, তাদের কাজের নিরাপত্তার জন্যে, কাজের গ্যারান্টির জন্যে পার্লামেন্টে আলোচনা হয় না, বিধানসভায় আলোচনা হয় না। তাই আমরা ঠিক করলাম আমাদের একটা কাজ করে যেতে হবে। একটা আইন চাই গরিবদের জন্যে, একটা আইন, যে আইনে সারা দেশের গরিব মানুষ কাজ পাবে, সেই আইন করতে হবে। তার জন্যে লড়াই। পার্লামেন্টে 62 জন এমপি, আমরা বাইরে, পশ্চিমবঙ্গ থেকে স্লোগান উঠলো সব গরিব খেটে খাওয়া অংশের মানুষকে, মেহনতি করা মানুষকে আমরা ঐক্যবদ্ধ করব। আমাদের রাজ্য সহ গোটা দেশের গরিবদের ঐক্যবদ্ধ করার দায়িত্ব হচ্ছে আমাদের, কৃষকদের ঐক্যবদ্ধ করার দায়িত্ব হচ্ছে আমাদের। আর তোমাদের দায়িত্ব হচ্ছে পার্লামেন্টের ভিতরে যতক্ষণ না গরিবদের 100 দিনের কাজের আইন তৈরি হবে ততদিন তোমরা লড়ে যাবে, যতদিন না এ লড়াই সফল হবে ততদিন এ লড়াই চলতে থাকবে। কর্মশ্রীতে কোনো বাজেট নেই, কোনো টাকা নেই, অথচ কর্মশ্রী নিয়ে গোটা রাজ্য জুড়ে একেবারে বিরাট ঘটা করে প্রকল্প চালু করছে। ভাবটা এরকম দেখাচ্ছে 100 দিনে কাজ না থাকলেও গোটা রাজ্যের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাজ পেয়ে যাবে। ওদের হিসেবে আমাদের 1 কোটির বেশি জব কার্ড আছে, এত লোককে তিনি কাজ দিয়ে দেবেন, কখনোই সম্ভব? টাকা নেই, তিনি উৎসব করছেন, কর্মশ্রী চালু করছেন। আসলে কীরকম জানেন, গল্পটা আছে না, ওই হাটকুড়ার বেটার প্যান্টের মাপ দেওয়ার মতন অবস্থা। হাটকুড়া লোক, তার বেটা নেই, তার আবার প্যান্টের মাপ দিতে গেছে। মমতা ব্যানার্জির অবস্থা হয়েছে তাই। 100 দিনের কাজ না বাদ দিয়ে, সেটা বন্ধ করে দিয়ে আজকের কর্মশ্রী চালু করতে চাইছে। গোটা রাজ্যের শ্রমজীবী অংশের মানুষকে সে বোকা বানাতে চায়। আমি বিশ্বাস করি আমাদের রাজ্যের মানুষকে, আমি বিশ্বাস করি গোটা রাজ্যের শ্রমজীবী অংশের মানুষ সহ যে সমস্ত বন্ধু আজকের এই ব্রিগেডে এসেছেন, আপনারা অনেক বেশি রাজনৈতিক সচেতন। আপনারা মমতা ব্যানার্জিকে দেখেছেন, বিজেপিকেও দেখেছেন, এই দুটো দলকে আপনারা খুব কাছ থেকে দেখে আপনারা বিচার করছেন, বিশ্লেষণ করছেন। এই বিচার বিশ্লেষণ করার মতন আরও মন তৈরি করতে হবে। গ্রাম বাংলাকে আন্দোলনের মধ্যে জাগিয়ে রাখতে হবে। প্রত্যেকটা বুথে আন্দোলন চাই। আন্দোলন করার মধ্য দিয়ে আমার 100 দিনের কাজ যাতে আদায় হয়, আন্দোলন করার মধ্য দিয়ে আমার লক্ষ্মী ভাণ্ডার সব মায়েরা যাতে পায়, তার জন্য লড়াই সংগ্রামে জারি থাকবে। আমার প্রাপ্য জমি, যে জমি আমি পেয়েছিলাম বামফ্রন্টের সময়, সেই জমি যাতে লুট করতে না পারে, তার জন্য
আন্দোলন জারি রাখতে হবে। আপনারা দেখেছেন আমাদের পাশের জেলা হুগলিতে 172 জন চাষি, তাদের কাগজ থাকা সত্ত্বেও সেই জমি মমতা ব্যানার্জির সরকার এবং তার পুলিশ প্রশাসন গিয়ে কিভাবে তাদেরকে তুলে দেওয়ার চক্রান্ত করছে, তার বিরুদ্ধে মানুষ জেগেছে। গোটা রাজ্যের মানুষ জেগেছেন। গোটা রাজ্যের মানুষের আন্দোলন, শ্রমজীবী মানুষের আন্দোলন গোটা ভারতবর্ষের মানুষকে রাস্তা দেখাবে, গোটা ভারতবর্ষের খেটে খাওয়া অংশের মানুষকে আবার আন্দোলন করতে শেখাবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সেই জন্য আজকের আপনাদের এই উপস্থিতি গোটা দেশকে, খেটে খাওয়া অংশের মানুষকে অনেক বেশি উৎসাহিত করবে আজকের আপনাদের এই উপস্থিতি। সেই জন্য আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই। লাল ঝান্ডাকে আপনার ঊর্ধ্বে তুলে ধরুন। লাল ঝান্ডার মিছিলটা যত লম্বা হবে আপনার ছেলের মুখে হাসি ফুটবে। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে মা বোনেদের ইজ্জত নিয়ে কেউ খেলতে পারবে না। লাল ঝান্ডার মিছিলটা হলে আর স্কুল খোলা বন্ধ হবে না। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে 100 দিনের কাজ আদায় হবে। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে আবার আমরা হাসি মুখে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের রাজ্যটাকে এই দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে পারবো। আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে আমার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।